আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেম। আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে একসময় মনে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে যেন এবার সাধু সাজতে শুরু করেছেন শামীম ওসমান। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শেখ হাসিনাকে বুটচুর বলেও তিনি ব্যাখ্যা করেছেন এবং সেই সাথে বাংলাদেশের নতুন নেতৃত্ব চান এমন কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই লাইভ টক শুটি পরিপূর্ণ তুলে ধরেছি। অন্যদিকে তিনি কথা বলে যে মাফিয়া ছিলেন এবং সেই সাথে কতটুকু হিংস্র ছিলেন আপনারা হয়তো ভিডিওর শুরুতে কিছু দেখতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আপনারা প্রথমে সেই লাইভ টক শুরু দেখে নেই, পরে সেই ভিডিও ক্লিপটি দেখবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেম। এবং এইটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে। আমি শুধু ওই দর্শকের কাছে, আল্লাহর কাছে, আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ পড়ি। আমি ওনাকে একটা কথা বলতে চাই, শুধু আমার জন্য দোয়া করার, যদি করেন তো করবেন। আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে একসময় মনে হবে, আরে শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল, একটা কমেন্টস করবেন। একজন সচিব যখন চেয়ারটা মুছা হয়, একজন 2জন মিলে চেয়ার মুছে, একজন পানি ঢেকে দেয়, আরেকজন চা দেয়, তারপর উনি বসেন। এমপিরা বসার সময় কি হয়? চেয়ার মুছে না ভাই? এমপিরা বসার সময় চেয়ার মুছে না বসার জন্য। হ্যাঁ, আমরা চেয়ারও পাই না। উই ডোন্ট নিড দ্য চেয়ার। আমাদের চেয়ারটা হওয়া উচিত। অনেকের কাছে হয়তো চেয়ারটা ইম্পর্টেন্ট, হয়তো তার অনেক ভালো জায়গায় আছেন। আবার অনেকের কাছে চেয়ার হচ্ছে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া। ওর চেয়ে বড় চেয়ার কিচ্ছু হয় না। দেশ পরিচালনায় বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি? নাকি মনে করেন এই সরকারের সবকিছুই সফল? আমি 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 এই সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আমি এখানে সংসদ সদস্য হিসেবে কথা বলতেই চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে। এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই, যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি। আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন, কথা বলছেন। আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি। আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে মানুষগুলি পুরো মারা গেছে। খালেদ ভাই, এই লোকগুলির মধ্যে ম্যাক্সিমাম লোক আমার খুব কাছের লোক ছিল। হ্যাঁ, এবং আপনি আমার কাছে খুব কষ্ট হয় ভাই। হ্যাঁ, এর মধ্যে একটা ছেলে, আমি তার কয়েকদিন আগে ওকে, কিছু অদ্ভুত সুন্দর ছেলেটা, ও আমাকে বার্ন ইউনিট থেকে ফোন করে বলছিল, মামা আপনি যদি আমার জন্য দোয়া করেন বেঁচে যাবো। আমি জানতাম ও বাঁচবে না, 95% পুড়ে গেছে। আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস, যে এই যে 2013-14 সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো, কিংবা 2001-এর পরে এই যে পূর্ণিমা সহ শত শত মেয়ে মানুষকে ক্ষমতা বদলের পরে রেপ করা হলো, এইগুলির বিচার কোথায়? কবে হবে বিচার? আমি এটা জানতে চাই। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত করো। 85 জন মানুষ তো 13-14-তে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, যেই কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে। তাদের বিচার হলো না কেন? আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, 2001-এ আমার উপরে বম ব্লাস্ট হয়েছে, আমি যেই সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে। আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই, আমি ওটার বিচার এখন পর্যন্ত পাই নাই। আমার 20 জন মানুষ মারা গেছে, আমি আদালতে যে বলেছি আমি এটা মানি না। ওকে, নারায়ণগঞ্জের যে এসপি, সাবেক এসপি ছিলেন, তার সঙ্গেও কিন্তু আপনার মানে এক ধরনের, যেটি মিডিয়াতে আসছে, আপনি তাকে পছন্দ করেন নাই, উনি আপনার সম্পর্কে বা বিভিন্ন রকম কথা বলেছেন। তো সেটি কিরকম? এবং সেটি কি এরকম যে আপনার তাকে পছন্দ হয় নাই বলে তাকে চলে যেতে হয়েছে, নাকি তার আপনাকে পছন্দ হয় নাই বলে সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে? মানে এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যেহেতু নারায়ণগঞ্জের এসপি সাহেবের কথা বেসিক্যালি বিষয়টা সেরকম না। ওনাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্যোগ করা হয়েছে এটা আপনিও আমার চেয়ে ভালো জানেন একজন মিডিয়া পার্সন হিসেবে। আর একটা এসপি সাহেবের সাথে একটা সংসদ সদস্য হিসাবে আমি যখন তুরঙ্ক যে ভিপি ছিলাম তখন হলে ঠিক ছিল, এখন না। সত্যি কথা বলতে, আপনি যে পুলিশ অফিসারের কথা বলছেন, সেই পুলিশ অফিসার আর আমি একই ব্যাচে, মানে আমি জয়েন করেছিলাম, আমি বেরিয়ে এসেছি, উনি, মানে আমরা মানে অত সিনিয়র পুলিশ অফিসারও না। একটি পুলিশ অফিসারের এরকম ক্ষমতা নাকি একজন এমপির এত ক্ষমতা? উনি অনেকবার বলেছেন যে
এমপি, মানে ব্যাপারগুলি এরকম দাঁড়ায় কেন? মানে কার ক্ষমতা, মানে ক্ষমতার বলয়গুলি, মানে এইটার ইয়াটা আমরা একটু বুঝতে চাই সাহেব, আপনি যদি আমাদেরকে একটু খোলাসা করে বলেন। আপনি ঠিকই বলেছেন যে তোলারাম কলেজের ভিপি হয়তো মানায় একজন এসপির সাথে এই ধরনের। না এখন বিষয় যেটা হচ্ছে কি আমি আপনাকে তো প্রথমেই বলেছি একটা কথা, যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে, এবং শ্রেণী খুব বেশি না, কিন্তু এটা 1% 2%। হ্যাঁ, এই 2% 1% লোক, হ্যাঁ, তারা অনিয়মটাকে নিয়ম বানাতে চায়, এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না। আর আমরা যারা এটাকে করতে চাই না, কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই, আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই, বিশ্বাসের সাথে বলতে চাই, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক, এখনো আমার মনে হয় 90% রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন। অনেকে এরকম বলছেন, বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে, বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে, বা কেউ কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কম। এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সুমন গত 19 জুলাইয়ে ধারণকৃত এক ভিডিওতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ভারী অস্ত্র দিয়ে একদল অস্ত্রধারী আন্দোলনে নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি ছুঁড়ছে। দলটির নেতৃত্বে স্বয়ং শামীম ওসমান। গুলি ছুঁড়েছেন তিনি নিজেও। শামীম ওসমানের ছেলে অয়নকেও স্বয়ংক্রিয় একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুঁড়তে দেখা গেছে। এমন অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলার রক্ষাকারী অনেক বাহিনীর কাছেও থাকার সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এমন সব অস্ত্র নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী লীগের নেতা এবং তাদের কর্মীদের হাতে আসলো কিভাবে? প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারী ছাত্র জনতার ওপর হামলা চালায়। তবে শুধু শামীম ওসমান বা তার কর্মীরাই নন, ছাত্র জনতার বিরুদ্ধে সশস্ত্র অ্যাকশনে দেখা গেছে তথাকথিত সাংবাদিকদেরকেও। একাই 2টি আগ্নেয়াস্ত্র হাতে অ্যাকশনে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদকে। দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবার শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং সেই সাথে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা তার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত নিজের যান বাঁচাতে এবার শেষ পর্যন্ত তার দলীয় সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে শামীম ওসমানের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।